Good evening, everyone. Ramadan Karim. Assalamu alaikum. আজকে আমরা খুব ইম্পর্টেন্ট বাট একটা শর্ট টপিক নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের যে কোনো পোস্ট গ্র্যাজুয়েশন অর ফাইনাল প্রফ এক্সামিনি যারা তারাও এই ক্লাসটা করতে পারেন। আমাদের আজকের টপিক হচ্ছে সিয়াদ। সো অনেক সিয়াদ আপনারা অনেক শুনে থাকবেন নাম। সেটা হচ্ছে যে সিয়াদ মানে হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োরেটিক হরমোন সিক্রেশন। তো সিয়াদ ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি? এনিথিং এক্সেস অর ডিফিশিয়েন্ট ইজ কল্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট। বাট এখানে আমরা হচ্ছে এক্সেস হরমোন এক্সেসটা ধরে নিব সিয়াদ। তো সিয়াদে এডিএইচ সিক্রেশন হওয়ার কারণ জানবো, তারপর হচ্ছে এটার ট্রিটমেন্ট কি হবে, কোন ডিজিজে কিভাবে ট্রিটমেন্ট করব। এটা ছাড়াও আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু বেসিক এডিএইচ স্ট্রাকচার বা হরমোন নিয়ে আলোচনা করব। ফার্স্টে হচ্ছে আমরা দেখব যে এডিএইচ কি। আচ্ছা, অ্যান্টিডায়োরেটিক হরমোনের আরেকটা নাম হচ্ছে ভেজোপ্রেসিন। আচ্ছা, ভেজোপ্রেসিন কি করে সেটা হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোনটা কোথা থেকে আসে, আমাদের প্রথম কথা। অ্যান্টিডায়োরেটিক হরমোন কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডে প্রডিউসড হয় না। হ্যাঁ, এডিএইচটা প্রডিউসড হয় কোথায় আমরা সবাই জানি, এটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, এবং ইট ইজ কাইন্ড অফ নিউরো হরমোন। সেটা হচ্ছে ম্যাগনোসেলুলার, হাইপোথ্যালামাসের ম্যাগনোসেলুলার যে নিউরনটা আছে সেটা থেকে আমাদের এডিএইচটা প্রডিউসড হয়। সো এই এডিএইচ প্রোডাকশন হয়ে এটা কিন্তু স্টোর এবং রিলিজ হয় হচ্ছে আমার পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড এ নিউরো হরমোন। আচ্ছা, এখন সিয়াদে আমাদের এডিএইচটা জানা জরুরি কেন? এডিএইচ এর কাজটা আমরা জানবো, মানে সিয়াদ কিভাবে করে এডিএইচ। আচ্ছা, এডিএইচ প্রথমে হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন আমাদের কি কাজ করে শরীরে? অ্যান্টিডায়োরেটিক হরমোন হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্ব করে, একটাই কথা, সেটা হচ্ছে ও ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। এখন এডিএইচটা রিলিজ হয় কখন? হোয়েন ইয়োর বডি রিলিজেস এডিএইচ। এডিএইচটা রিলিজ হবে যখন আমাদের বডিতে কোনো কারণে সিরাম অসমোলালিটি বেড়ে যাবে এবং হোয়েন ইয়োর ব্লাড ভলিউম ইজ ডিক্রিজড। দিস টু থিংস আর ইম্পর্টেন্ট ফর, অ্যান্ড প্লিজ রিমেম্বার দিস টু লাইন্স। এটা হচ্ছে আপনার ব্লাড ভলিউমটা যখন কমে যাবে এবং সিরাম অসমোলালিটি বাড়বে, only when ADH will be released. আরও অনেক কারণ আছে, কিন্তু আমরা জাস্ট বেসিকটা জানতেছি। এডিএইচ যখন রিলিজ হবে পোস্টেরিয়র পিটুইটারি থেকে আপনার সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে, তখন আমাদের একটা জায়গায় এডিএইচ বেশি কাজ করে। এডিএইচ কিন্তু দুইটা জায়গায় কাজ করে বেসিক্যালি। আমি নেফ্রনেরটা আগে বলতেছি। আমাদের যে নেফ্রন আছে এখানে দুই ধরনের হচ্ছে চ্যানেল আছে, একটা হচ্ছে অ্যাকুয়াপোরিন 1, অ্যাকুয়াপোরিন 2। আচ্ছা, এখন খেয়াল রাখতে হবে আমাদের অ্যাকুয়াপোরিন 1 যে চ্যানেল সেটা থাকে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, এবং ওই চ্যানেল দিয়ে আমাদের 90% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। আমাদের ফিল্ট্রেট যেটা থাকে ওখান থেকে 90% ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে পিসিটির অ্যাকুয়াপোরিন 1 চ্যানেল। বাট ইউ হ্যাভ অ্যানাদার অ্যাকুয়াপোরিন চ্যানেল হুইচ ইজ অ্যাকুয়াপোরিন 2, এবং এটা হচ্ছে আপনারা পাবেন হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। হ্যাঁ, তো এইটা হচ্ছে অ্যাকুয়াপোরিন 2 চ্যানেলের উপর কাজ করে হচ্ছে এডিএইচ ভিয়া V2 রিসেপ্টর। ওর যে এডিএইচ এর দুইটা রিসেপ্টর V1 V2, তো V2 রিসেপ্টরটা অ্যাকুয়াপোরিন 2 চ্যানেলের উপর কাজ করে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। এইখানে কথা আছে, সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে হচ্ছে 90% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, only 10% ইজ রিঅ্যাবজর্ব ভিয়া ইয়োর অ্যাকুয়াপোরিন 2 চ্যানেল ইন ইয়োর ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এবং এইটার অ্যাকশন, অ্যাকুয়াপোরিন 2 চ্যানেলের অ্যাকশন বাড়ায় হচ্ছে আপনার অ্যান্টিডায়োরেটিক হরমোন রিলিজ করা। তাহলে আমরা কি দেখলাম যে এডিএইচ অনলি হেল্পস ইউ টু রিঅ্যাবজর্ব 10 to 20% ওয়াটার, এবং এটা দিয়ে বিশাল একটা ডিফারেন্স হয়। আচ্ছা, এছাড়াও ও হচ্ছে আপনার V1 রিসেপ্টরের উপর কাজ করে, সেটা হচ্ছে স্মুথ মাসল কনস্ট্রাকশন, সে হচ্ছে ভেজো কনস্ট্রিকশন করে। হ্যাঁ, এছাড়াও আমাদের এডিএইচ এর অনেক কাজ আছে, আমরা হচ্ছে ওয়াটারের কাজটা আজকে বেশি জানবো। আচ্ছা, এখন আপনার কাছে একটা পেশেন্ট আসলো, ধরেন
হাইপোনেট্রিমিয়ার প্রেজেন্টেশন নিয়ে। এখন হাইপোনেট্রিমিয়ার অনেক ধরনের প্রেজেন্টেশন থাকতে পারে। যদি অ্যাকিউট হাইপোনেট্রিমিয়া হয়, মানে লেস দেন 48 আওয়ার্স, সেক্ষেত্রে আপনার কাছে পেশেন্ট আসবে ড্রাউজি, মানে কনসাসনেস লেভেলটা কম থাকবে, তারপর হচ্ছে সে থার্স্টি থাকবে, ইভেন কনভালশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটা হচ্ছে আপনারা অনেক ভালো জানেন। এই ক্ষেত্রে আমরা এখন একটা জিনিস দেখব যে কোয়াপোরিন 2 চ্যানেলের উপর কাজ করার পর এখন আমরা জানবো যে সিয়াদের কজ। আচ্ছা, সিয়াদের কজ হচ্ছে মেইন, আমরা আগে সিএনএস এর কথাটা বলবো। যদি সিএনএস ইনফেকশন থাকে, আমরা কিন্তু আমাদের ওয়ার্ডে দেখেছি যে কোনো কারণ ছাড়া পেশেন্টের হচ্ছে হাইপোনেট্রিমিয়া, ম্যাক্সিমামই কিন্তু সিয়াদ হিসেবে রুল আউট করতে পারি আমরা। প্রথমে হচ্ছে আমরা ব্রেন থেকে শুরু করি, সেটা হচ্ছে সিএনএস ইনফেকশন, এটা টিউবারকুলোসিস হতে পারে, এই ইভেন স্ট্রোকের পেশেন্টও সিয়াদ নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপর হচ্ছে আপনার যদি পেশেন্ট ইজ অন অ্যান্টিসাইকোটিক ড্রাগ, মেনলি হচ্ছে ধরেন ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, এসএসআরআই, তারপর হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট যেগুলো কার্বামাজেপিন, তারপর হচ্ছে ইভেন নিউমোনিয়াতেও পেশেন্টের সিয়াদ হতে পারে, তারপর হচ্ছে থায়াজাইড ডায়রিটিক্স। আচ্ছা, আমরা কিছু ম্যালিগন্যান্সির কন্ডিশনেও কিন্তু সিয়াদ পড়তাম, যেমন আমাদের লাং ক্যান্সারের মধ্যে আছে স্মল সেল লাং ক্যান্সার, যেটা ওখানে কিন্তু সিয়াদ হয়। হ্যাঁ, তো এই হচ্ছে মানে আরও অনেক কজ আছে, বাট জানার মধ্যে আপনাদের এই কয়টা কজ জানলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পেশেন্টকে এবং সিয়াদে মেইনলি আরেকটা জিনিস হচ্ছে এখানে ভলিউমিক হাইপোনেট্রিমিয়া হয়। কারণ কি? কারণ হচ্ছে আপনার সিয়াদ তো অ্যান্টিডায়াবেটিক হরমোন, তাই না? তো এখন যখন ভলিউমিক হাইপোনেট্রিমিয়া, এটা হচ্ছে ডাইলিউশনাল এফেক্টের জন্য। এডিএইচ বেড়ে গেছে, আপনার বডিতে কিন্তু সোডিয়াম প্লাজমাতে ঠিকই আছে, 20টা সোডিয়াম থাকলে 20টা সোডিয়ামই আছে, জাস্ট ইউ আর টেকিং মোর ওয়াটার, মানে হচ্ছে আপনার বডিতে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা বেশি হচ্ছে। কেন? ওই যে আপনার এডিএইচ বেড়ে যাচ্ছে, সে অ্যাকুয়াপোরিন 2 এর মাধ্যমে ওয়াটার বাড়ায় দিচ্ছে, ঠিক আছে। এবং এডিএইচ এর আরেকটা কাজ হচ্ছে, এটা ইনিশিয়ালি, সেকেন্ড স্টেপে এডিএইচ কিন্তু আপনার কি করে, ইউরিন থেকে সোডিয়াম এক্সক্রিট করে। সো আপনার কিন্তু তাহলে এখানে ফাইন্ডিংস হবে প্লাজমাতে ভলিউমিক হাইপোনেট্রিমিয়া, কিন্তু ইউরিনে কিন্তু সোডিয়াম আমরা বেশি পাবো, ঠিক আছে। মানে ইউরিনটা কনসেন্ট্রেটেড হবে এক কথায়, আমরা যদি ল্যাব টেস্ট করি, যদি ইউরিন নিয়ে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এখন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ান আছে 3টা আপনার সিয়াদের, সেটা হচ্ছে যে পেশেন্ট ক্লিনিক্যালি ভলিউমিক হতেই হবে, ঠিক আছে। নো ক্লিনিক্যাল এভিডেন্স অফ ফ্লুইড ওভারলোডের কোনো এভিডেন্স থাকা যাবে না। এবং প্লাজমা সোডিয়াম নট মিনিমালি লো, মানে হচ্ছে 134-এর কম থাকবে, মোটামুটি কম থাকবে। এবং তার প্লাজমা অসমোলালিটি কম থাকবে। কতর কম? 280-এর কম। ইউরিনে সোডিয়াম বেশি হবে, ওই যে বললাম যে সে একটা পর্যায়ে এসে ইউরিন দিয়ে সোডিয়ামটা এক্সক্রিট করবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে তার থাইরয়েড, অ্যাড্রেনাল এবং রেনাল, এই 3টা ফাংশন নর্মাল থাকতে হবে। কেন থাইরয়েড ফাংশন নর্মাল থাকতে হবে? আমরা জানি যে হাইপোথাইরয়েডিজমের যে পেশেন্ট, তাদেরও কিন্তু কি হয়, ভলিউমিক হাইপোনেট্রিমিয়া হয়। দিস ইজ অ্যানাদার কজ অফ ভলিউমিক হাইপোনেট্রিমিয়া। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে যে তাদের এটা আমরা পড়লাম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এখন আমরা দেখব যে ম্যানেজমেন্ট কিভাবে করব, হাউ টু ম্যানেজ, হোয়েন টু ম্যানেজ। আচ্ছা, ম্যানেজমেন্টটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে পেশেন্টের প্রেজেন্টেশনের উপর। সে যদি অ্যাকিউট হাইপোনেট্রিমিয়া নিয়ে আসে, তাহলে আমরা জানি যে তাকে 3% সোডিয়াম, কারণ অ্যাকিউট হাইপোনেট্রিমিয়া কি, এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েট করার কোনো সুযোগ নেই, সেই পেশেন্টকে 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে ওইভাবে ম্যানেজ করতে হবে, যেটা আমরা ওয়ার্ডে অহরহ করি। আর ক্রনিক হাইপোনেট্রিমিয়া হলে তাকে আস্তে ধীরে ম্যানেজ করা যায়। আচ্ছা, এখন ধরেন আপনি জানেন যে একটা অফেন্ডিং ড্রাগের জন্য সিয়াদ হচ্ছে পেশেন্টের আইদার ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এসএসআরআই, তাহলে আস্তে ধীরে পেশেন্টকে কি করতে হবে, ওই অফেন্ডিং ড্রাগটা বন্ধ করে দিতে হবে। ট্রিটমেন্ট অফ দ্য কজ, এখানে অনেক কথা আছে, বাট আমি যদি ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন হিসেবে বলি, তাহলে ফার্স্ট স্টেপে আমার করতে হবে যে তাকে ফ্লুইড রেস্ট্রিক্ট করে দিতে হবে। ফ্লুইড রেস্ট্রিকশন করলে কি হবে? ফ্লুইড রেস্ট্রিকশন করলে তার অসমোলালিটি গ্র্যাজুয়ালি কি হবে, নর্মাল চলে আসবে। যদি না হয়, যদি সবার তো নাও হতে পারে, যদি কাজ না হয়, অসমোলালিটি তার নর্মালে না আসে, সেকেন্ডে আমরা কি করব, ডেমেক্লোসাইক্লিন দিব।
টেমেক্লোসাইক্লিন দেওয়ার পরেও যদি কাজ না হয় তখন আমরা এডিএইচ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিতে পারি। এই ড্রাগটার নাম হচ্ছে টলভ্যাপটান, বাট এটা রিমেম্বার এটা একদম লাস্ট স্টেপ। মেইনলি হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন করলেই হয়ে যায়। আচ্ছা, এই গেল হচ্ছে আমার সিয়াদ নিয়ে কথাবার্তা। এখন আমরা আরেকটু যাব, আরেকটা জিনিস আছে মানে সিয়াদের সাথে অ্যাসোসিয়েটেড, মানে এটাতেও এডিএইচ নিয়ে কথা, সেটা হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস। আমরা অনেক শুনছি ডায়াবেটিস ইনসিপিডাসে কি হয়, হিউজ লেভেল অফ পলিইউরিয়া হয়। আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিডাসের ফাইন্ডিংসটা সিয়াদের চেয়ে ঠিক উল্টা। ওখানে আমরা পড়ছি যে প্লাজমা অসমোলারিটি, যে ইউ ভলিউমিক হাইপোনেট্রিমিয়া, কিন্তু এখানে উল্টা হবে, আর ইউরিনটা কনসেন্ট্রেটেড ছিল সিয়াদের। বাট ইন কেস অফ ডায়াবেটিস ইনসিপিডাস আমার হচ্ছে প্লাজমা অসমোলারিটি হাই থাকবে, ইউরিন অসমোলারিটিটা বা ইউরিন কনসেন্ট্রেশনটা কমে যাবে। কেন? আমি প্রথমে বলছি এখানে হিউজ লেভেল অফ কি হয়, পলিইউরিয়া হয়। আচ্ছা, এখন আমরা ডায়াবেটিস ইনসিপিডাসের তিনটা টাইপ আছে, দুইটা টাইপ আছে, মেইনলি দুইটা টাইপ। একটা হচ্ছে মোস্ট কমন হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস, একটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আছে, আমরা এটা ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট দেখার সময় এটা পড়বো, সেটা হচ্ছে যে সাইকোজেনিক পলিডিপসিয়া, এটাও আছে। মানে এই তিনটাই আমার কনফিউশন হয়, আমার তো এখনো হয়, আমাদের সবারই অহরহ হয়, তো আমরা এটা দেখবো। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা একটু দেখি যে ডায়াবেটিস ইনসিপিডাসে আমি প্রথম মেইন বলছি হচ্ছে ক্রেনিয়াল এবং নেফ্রোজেনিক। তাহলে হচ্ছে আমার ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাসের কজ কি? আচ্ছা, প্রথমেই কথা হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাসের এক নাম্বার হচ্ছে কোনো কজ নেই, মানে প্রাইমারি ইডিওপ্যাথি, কোনো কারণ ছাড়াই তার ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস ডেভেলপ করতে পারে। সেকেন্ডলি আসবে হচ্ছে হেরিডিটারি, দ্যাট ইজ ওলফ্রাম সিনড্রোম, ডিডমট সিনড্রোম যেটা। তারপর সেকেন্ডারি, এরপরে আমরা সেকেন্ডারি জিনিসগুলো পড়বো। এখন আসতে পারে যে কোনো ট্রমা, লাইক মোটর বাইক অ্যাক্সিডেন্ট, যে হেডে ট্রমা হয়েছে, তারপর হচ্ছে ব্রেন টিউমার, স্পেশালি ক্রেনিওফ্যারিঞ্জিওমা, সেরেব্রাল মেটাস্টাসিস, তারপর হচ্ছে নিউরো সার্জারি, যে আমার পেশেন্টের ক্রেনিওফ্যারিঞ্জিওমা ছিল, আমি এটা রিমুভ করে দিছি, দেখা গেল তার হিউজ লেভেল অফ পলিউরিয়া, পলিডিপসিয়া, মানে টিউমার রিমুভালের পর কমপ্লিকেশন হিসেবে তার ক্রেনিয়াল ডিআই ডেভেলপ করছে। তারপর হচ্ছে ট্রমাটিক ব্রেন ইনজুরি হতে পারে, পিটুইটারি ইস্কেমিয়া, ইনফেকশন যেমন মেনিনজাইটিসেও কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস হতে পারে। আচ্ছা, এখন আসি যে আমাদের নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের কজ। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে কি হয় অ্যাকচুয়ালি? আচ্ছা, ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাসে কিন্তু এডিএইচটা ডিফিসিয়েন্সি, মানে এডিএইচ আমার আসতেইছে না, কারণ কি প্রাইমারি কজ তো আমার ব্রেনে, যেহেতু হাইপোথ্যালামাস থেকে এডিএইচ আসে, ঠিক আছে? তাহলে আমার যদি হাইপোথ্যালামাসই ঠিকমতো কাজ না করে তাহলে তো হবে না। আর নেফ্রোজেনিকে আমার এডিএইচ আসতেছে অ্যাপ্রোপ্রিয়েট, এডিএইচ ঠিকই আসতেছে, কিন্তু আমার হচ্ছে নেফ্রনটা ওইভাবে রেসপন্স করতেছে না। কারণ কি? কারণ হচ্ছে দুই রকম। একটা হচ্ছে যদি V2 রিসেপ্টর মিউটেশন থাকে ভেজোপ্রেসিন, আরেকটা হচ্ছে যদি অ্যাকোয়াপোরিন 2 চ্যানেল, যেটা আমি একটু আগে বললাম যে ডিস্টাল কনভুলেটেড টিউবুলে যে অ্যাকোয়াপোরিন 2 চ্যানেলটা থাকে বেজাল মেমব্রেনে, সেটার যদি আমার মিউটেশন হয়, এই দুই ক্ষেত্রেই এডিএইচ থাকা সত্ত্বেও আমার কিডনি হচ্ছে ওটাতে রেসপন্স করবে না, এবং কাইন্ড অফ জেনেটিক মিউটেশন এটা। আর কিছু আছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হচ্ছে আমার ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। একটা হচ্ছে আপনার হাইপার ক্যালসেমিয়া, একটা হচ্ছে হাইপোক্যালেমিয়া, তারপর হচ্ছে টেট্রাসাইক্লিন, তারপর হচ্ছে লিথিয়াম, এগুলোর জন্য আমার হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। আচ্ছা, এখন আমরা আসি যে কি হতে পারে এখানে এখন আমার প্রথম কথা হচ্ছে আমি কি টেস্ট করব। ধরেন আপনার কাছে একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসলো, আপনি হচ্ছে সাসপেক্ট করতেছেন তার ডায়াবেটিস ইনসিপিটাস, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনি তাকে প্রথমে কি করবেন? প্রথমে হচ্ছে আপনি তার প্লাজমা এবং ইউরিন অসমোলারিটিটা টেস্ট করে নেবেন, এবং সাথে তার একটা সিরাম ইলেকট্রোলাইট তো করতে হবে। আচ্ছা, আপনি পাবেন হচ্ছে হাই প্লাজমা অসমোলারিটি। আপনি যখন টেস্ট করবেন তার প্লাজমা অসমোলারিটিটা অ্যাটলিস্ট 305-এর বেশি হবে, ইউরিন অসমোলারিটিটা তার লো থাকবে, 200-র কম থাকবে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। আচ্ছা, এই ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টটা নিয়েই মানে সবচেয়ে বেশি কনফিউশন হয় ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াগনোসিসের ক্ষেত্রে।
ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টটা কি, মানে এটা আসলে কিভাবে করে সেটা আগে বলি। সেটা হচ্ছে যে পেশেন্ট, ধরেন আমি ডায়াবেটিস ইনসিপিটাস, প্রাইমারি পলিডিপসিয়া, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, এনিথিং সাসপেক্ট করলাম। তো পেশেন্টের কি হবে, পেশেন্টকে আমি বলবো যে আপনি আগামী 8 ঘন্টা ফার্স্টে হচ্ছে শুধু ওয়াটার ডিপ্রাইভেশন করব, মানে আগে ডেজমোপ্রেসিন দিব না। আপনি হচ্ছে আগামী 8 ঘন্টা পানি খাবেন না, অথবা এখানে আরেকটা কথা আছে, হয় 8 আওয়ার্স, অথবা এখানে বলা আছে যে আনটিল 5% অফ বডি ওয়েট ইজ লস্ট, এবং আমার কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর পর তার ওয়েট মেজার করতে হবে। হ্যাঁ, তো ওয়াটার ডিপ্রাইভেশন হচ্ছে আমি কন্টিনিউ করব কোন ক্ষেত্রে। আচ্ছা আমি একটু বলি, এখানে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে ইউরিন অসমোলালিটিটাই দেখব। নর্মাল হচ্ছে অন এভারেজ 500 থেকে 800 মিলি অসমল, ঠিক আছে। এখন এখানে কথা আছে, আমি ওয়াটার ডিপ্রাইভেশন শুরু করলাম, যদি মানে শুধু ফ্লুইড রেস্ট্রিক্ট করার 8 ঘন্টা পরেই বা এর ভিতরেই যদি পেশেন্টের ইউরিন অসমোলালিটি বেড়ে যায়, অ্যাটলিস্ট 600-র উপরে চলে যায়, তাহলে ডায়াবেটিস ইনসিপিডাসটা রুলড আউট। তখন আইদার সে নর্মাল অথবা সাইকোজেনিক পলিডিপসিয়া, ঠিক আছে। তো যদি সাইকোজেনিক পলিডিপসিয়ার পেশেন্টের মেইনলি যেটা হয়, সাইকোজেনিক পলিডিপসিয়াতে রুগী কি করে, অনেক বেশি পানি খায়, সাইকোজেনিক কারণে হোক, মানে খায় অনেক বেশি পানি খায়, তখন কি হবে, অনেক বেশি তার পলিইউরিয়া হবে, সেখান থেকে তো আমরা ডিআই চিন্তা করি। তো সাইকোজেনিক পলিডিপসিয়ার পেশেন্টের দেখা যায় যে ইউরিন অসমোলালিটি ফার্স্টে কম থাকে, কিন্তু যখন আমি তার ওয়াটার ডিপ্রাইভেশন করতেছি, 8 ঘন্টা ওয়েট করা লাগে না, একদম কার্ভের উপরে চলে যায়, মানে 800-র উপরে চলে যায় ডেজমোপ্রেসিন ছাড়াই, তাহলে সেই 800-র উপরে চলে গেল, 600 থেকে 800-র উপরে চলে গেল, তাহলে আমি ধরে নিলাম সেটা সাইকোজেনিক পলিডিপসিয়া। তাহলে তার কিন্তু এই ফার্দার ট্রিটমেন্ট বা ঝামেলা করা লাগতেছে না। এখন ওয়াটার ডিপ্রাইভেশন এরপরে আমরা কন্টিনিউ করব কখন, বা ডেজমোপ্রেসিনটা কখন দিব, সেইটা হচ্ছে যদি নো চেঞ্জ, ইউরিন অসমোলালিটিতে ওয়াটার ডিপ্রাইভেশন করার পরেও কোনো চেঞ্জ আসতেছে না তখন, এবং হচ্ছে প্লাজমা অসমোলালিটি যদি 295 থেকে 300-র মধ্যে থাকে, অথবা সোডিয়াম 145-এর সমান বা তার বেশি থাকে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে তার ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট কন্টিনিউ করব। আমি কি শুধু এখন ফ্লুইড রেস্ট্রিক্ট করব না, এখানে কথা আছে ফ্লুইড রেস্ট্রিক্ট করার 8 ঘন্টা হয়ে গেছে, কোনো চেঞ্জ পাচ্ছি না, তখন আমি ডেজমোপ্রেসিন অ্যাড করব, ঠিক আছে। ডেজমোপ্রেসিন অ্যাড করার পরে যদি দেখি যে তার চেঞ্জ আসছে, মানে হচ্ছে ইউরিন অসমোলালিটি, মানে ধরেন ওয়াটার ডিপ্রাইভেশনে ইউরিন অসমোলালিটি চেঞ্জ আসে নাই, আগে যা ছিল ওয়াটার ডিপ্রাইভেশনের আগে পরেও তাই, বাট ডেজমোপ্রেসিন দেওয়ার সাথে সাথে যদি চেঞ্জ আসে, এটা মনে বেড়ে যায় ইউরিন অসমোলালিটি, তাহলে জাস্ট একটা জিনিসই মনে রাখেন, সেটা হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। কেন? কারণ তার তো কোনো নেফ্রোজেনিক ডিআই না, নেফ্রোজেনিক ডিআই হলে কি হয়, তার হচ্ছে ওটা মিউটেটেড থাকে, এডিএইচ দিলেও সেটা কাজ করবে না, কিন্তু ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাসে প্রবলেম কোথায়, তার হচ্ছে এডিএইচ নাই, আমি যখন বাইরে থেকে এডিএইচ দিলাম তার ইউরিন অসমোলালিটি অটোমেটিক্যালি বেড়ে গেল এডিএইচ পাওয়ার পর, তাহলে কি এটা 600-র উপরে যখন চলে যাবে, এটা হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। বাট আমি ডেজমোপ্রেসিন দেওয়ার পরেও হচ্ছে তার ইউরিন অসমোলালিটি বাড়ছে না, চেঞ্জ হচ্ছে না, মানে কোনো চেঞ্জ নাই, ডেজমোপ্রেসিন দেওয়ার আগেও যা পরেও তা, সেই ক্ষেত্রে আপনার ডায়াগনোসিস একটাই, সেটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। এটাই হচ্ছে মানে ওয়াটার ডিপ্রাইভেশনটাই আপনার সবচেয়ে বেশি ঝামেলা করে। যদি চেঞ্জ হয়, একটা জিনিস মনে রাখেন, ওয়াটার ডিপ্রাইভেশনের পরপরই যদি অনেক বেশি ইউরিন অসমোলালিটি বেড়ে যায়, সাইকোজেনিক পলিডিপসিয়া, বাট যদি আনচেঞ্জেবল থাকে আমরা ডেজমোপ্রেসিন দিব, ডেজমোপ্রেসিন দেওয়ার পরে যদি ইউরিন অসমোলালিটি 600-র উপরে চলে যায়, সেটা হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস। আর যদি ডেজমোপ্রেসিন দেওয়ার পরেও ইউরিন অসমোলালিটি আপার লিমিটে না যায়, তাহলে আপনার ডায়াগনোসিস হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। দ্যাট মিনস হচ্ছে ইয়োর নেফ্রন ইজ ইনসেনসিটিভ টু হচ্ছে আপনার এডিএইচ, মানে এডিএইচ আছে কিন্তু আপনার মিউটেশনের জন্য কাজ করছে না। আচ্ছা, এখন হচ্ছে আমার আরেকটা জিনিস হচ্ছে যে, একটা ছোট্ট জিনিস, একটা লাইন বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সাইকোজেনিক পলিডিপসিয়ার সাথে হচ্ছে আমি ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস এবং নেফ্রোজেনিক ডায়াবেটিস হচ্ছে মানে ডিফারেন্সিয়েট করবো কিভাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেশেন্টের মানে আচার আচরণ এবং ক্লিনিক্যাল ফিচার দেখে দেখা গেল যে
কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে পেশেন্টের, পেশেন্ট আন্ডার গ্রেট স্ট্রেস, এবং সে হিস্ট্রি দিবে যে ডাক্তার সাহেব আমি হচ্ছে দিনে 5 থেকে 6 লিটার পানি খাই। যে অনেকে দেখবেন ওই যে ওয়াটার ফাস্টিং করে, দিনে 5, 6, 8 লিটার পানি খায়। তো এরা হচ্ছে সাইকোলজিক্যালি আইদার ডিস্টার্ব অথবা ওই যে বডি ডিসমরফিক ডিসঅর্ডারে ভোগা রোগীগুলা, তাদের ধারণা যে শুধু পানি খেয়ে থাকলে আমার ওয়েট কমে যাবে। তো সেই সব পেশেন্টের ক্ষেত্রে সাইকোজেনিক পলিডিপসিয়াটা কমন। আনলাইক পেশেন্টস উইথ ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস এবং নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, দে ডু নট হ্যাভ নকচুরিয়া, এদের কিন্তু নকচুরিয়া থাকবে না। নর ডাস ইনক্রিজ থার্স্ট ওয়েক দেম এট নাইট, মানে হচ্ছে তার নকচুরিয়া থাকবে না এবং তৃষ্ণায় রাতের বেলা তার ঘুমও ভাঙবে না। এটা সাইকোজেনিক পলিডিপসিয়াতে থাকবে না, কিন্তু ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস এবং নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের পেশেন্টের ক্ষেত্রে থাকবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই আপনি বাইরে থেকে যখন এডিএইচ দিবেন বা ডেজমোপ্রেসিন দিবেন, সাইকোজেনিক পলিডিপসিয়ার পেশেন্টের কিন্তু বাইরে থেকে দিলে কোনো কাজ করবে না, বাট ক্রেনিয়াল ডায়াবেটিস এবং নেফ্রোজেনিক ডায়াবেটিস, ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাসে তো কাজ করবে, কিন্তু সাইকোজেনিকে কাজ করবে না। এটাই হচ্ছে টোটাল ডিফারেন্স। আচ্ছা, এই হলো আজকের ক্লাস। দ্যাটস অল অ্যাবাউট টুডে। এরপরে যদি আপনাদের ফার্দার কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।